আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক, যেটা আমাদের অনেকের সাথেই প্রায়ই ঘটে। ঈদের ঠিক আগের দিন স্যালুনে গিয়ে চুল কাটানো দরকার। দোকানে ঢুকেই দেখলেন আপনার আগে আরও ১০ জন বসে আছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখন সিরিয়াল আসবে তার কোনো ঠিক নেই। আমার নিজের কথাই বলি, গত ঈদে এই চক্করে পড়ে শেষে আম, পাশের একটা অচেনা দোকান থেকে চুল কাটাতে বাধ্য হয়েছিলাম। আর ফলাফল যা হওয়ার তাই হলো। আমার ঈদের ছবিগুলো এবারও নষ্ট। হা হা, এই অভিজ্ঞতাটা খুবই পরিচিত। এটা আসলে বাংলাদেশের অসংগঠিত সেবা খাতের একটা খুব সাধারণ চিত্র। একদিকে গ্রাহকের চাহিদা আছে, আর একদিকে যোগানও আছে, কিন্তু দুটোর মধ্যে কোনো পরিকল্পিত সংযোগ নেই। ফলে গ্রাহকের সময় নষ্ট হয়, আর সেলুনের মালিকরাও তাদের কাজের চাপটা ঠিকমতো অনুমান করতে পারেন না। ঠিক, দিনের এক সময় মাছি তাড়ান, আবার আরেক সময় ভিড় সামলাতে হিমশিম খান। একদম। তো আজকে আমরা ঠিক এই দৈনন্দিন বিরক্তির একটা প্রযুক্তিগত সমাধান নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে salonbd.com নামের একটি প্ল্যাটফর্মের ব্যবসায়িক পরিকল্পনা। আমরা তাদের ডকুমেন্টগুলো ঘেঁটে দেখব তারা ঠিক কিভাবে এই চিরাচরিত সমস্যাটা সমাধানের দাবি করছে। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা হলো এই মডেলটাকে ব্যবচ্ছেদ করা। কারণ সোর্সগুলো দেখে যা বুঝলাম, তারা শুধু একটা অ্যাপ বানিয়েই থেমে থাকছে না, বরং ৪টি ভিন্ন অ্যাপের একটা সমন্বিত ব্যবস্থা বা ইকোসিস্টেম তৈরি করে পুরো সেলুন শিল্পটাকে একটা নিয়মের মধ্যে আনতে চাইছে। আমরা তাদের ব্যবসায়িক মডেল, আয়ের পথ এবং বাজারে আসার কৌশলগুলো এক এক করে বিশ্লেষণ করে দেখব এই পরিকল্পনাটা আসলে কতটা বাস্তবসম্মত। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, গোড়া থেকে যদি দেখি, ব্যবহারকারী আর স্যালুন মালিক দুই পক্ষেরই কিছু নির্দিষ্ট সমস্যার কথা বলা হয়েছে সোর্সে। ব্যবহারকারীর দিক থেকে সবচেয়ে বড় সমস্যা তো হলো ওই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। হ্যাঁ, এবং এর সাথে আরও কিছু বিষয় জড়িত। যেমন ধরুন আপনি একটা নতুন এলাকায় গেছেন। কোন স্যালুনটা ভালো, কোথায় কি কি সার্ভিস পাওয়া যায়, বা দাম কেমন, এসব জানার কোনো সহজ উপায় নেই। ভরসা হলো গিয়ে দেখা, যা এক ধরনের জুয়া খেলার মতো। হুম। আর হোম সার্ভিসের কথা যদি ভাবেন, নির্ভরযোগ্য কাউকে খুঁজে পাওয়া তো আরও কঠিন। ঠিক। এবার যদি কয়েনের অন্য পিঠটা দেখি, সেলুন মালিকদের দিক থেকে, তাদের মূল চ্যালেঞ্জটা হলো অনিশ্চয়তা। কাস্টমার কখন আসবে, কতজন আসবে, তার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণই নেই। যার ফলে তারা তাদের নাপিতদের কর্মঘণ্টা বা কাজের প্রবাহটা ঠিকভাবে সাজাতে পারে না। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে তাদের আয়ের উপর। আর ডিজিটাল জগতে তাদের কোনো অস্তিত্ব না থাকায় নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগও খুব কম। সেলুন বিডি ঠিক এই দুই পক্ষের সমস্যাগুলোকেই একসাথে সমাধান করার চেষ্টা করছে। তাহলে তাদের মূল সমাধানটা কি? সোর্স বলছে প্রি বুকিং, টাইম স্লট আর লোকেশন বেসড ম্যাচিং, এই তিনটি বিষয়ের কথা। হ্যাঁ, এই তিনটি হলো তাদের সমাধানের মূল ভিত্তি। গ্রাহক আগে থেকেই তার পছন্দসই সার্ভিস বুক করতে পারবেন, একটা নির্দিষ্ট সময় বেছে নিতে পারবেন এবং তার এলাকার সেরা স্যালুনগুলো সহজেই খুঁজে নিতে পারবেন। এটা একদিকে গ্রাহকের অপেক্ষার যন্ত্রণা কমাচ্ছে। অন্যদিকে স্যালুন মালিককে একটা নিশ্চিত কাজের তালিকা দিচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে একটা অগোছালো বাজারকে গুছিয়ে আনার এটাই তো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানেই আমার প্রথম প্রশ্নটা আসছে। তারা এই সমাধানটা দিচ্ছে একটা অ্যাপ দিয়ে নয়, বরং 4টি ভিন্ন অ্যাপ দিয়ে। ইউজার অ্যাপ, শপ অ্যাপ, মার্কেট অ্যাপ আর সেন্ট্রাল অ্যাপ। এটা কি একটু বেশি জটিল হয়ে গেল না? কেন তারা একটাই সুপার অ্যাপ বানালো না, যেখানে সবার জন্য সবকিছু থাকবে? খুব ভালো একটা প্রশ্ন। প্রথম দেখা এটা জটিল মনে হতে পারে, কিন্তু এটাই তাদের মডেলের অন্যতম শক্তির জায়গা। এটাকে একটা ইকোসিস্টেম বলার কারণ হলো, ঠিক যেমন প্রকৃতিতে গাছ, মাটি আর পানি একে অপরের উপর নির্ভর করে টিকে থাকে, এখানেও এই 4টে অ্যাপ একে অপরের সাথে জোড়ায়ে থেকে পুরো সিস্টেমটাকে সচল রাখে। ও আচ্ছা। প্রত্যেক ব্যবহারকারীর চাহিদা ভিন্ন, তাই তাদের জন্য আলাদা বিশেষায়িত টুলস তৈরি করা হয়েছে। এতে পুরো প্রক্রিয়াটা অনেক বেশি কার্যকরী হয়। ব্যাপারটা তাহলে একটু ভেঙে বোঝা যাক। একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমি ইউজার অ্যাপটা কিভাবে ব্যবহার করব? প্রক্রিয়াটা বেশ সহজ রাখা হয়েছে। সোর্স অনুযায়ী ব্যবহারকারী অ্যাপে ঢুকে স্যালন সার্ভিস অপশনটা বেছে নেবেন। এরপর নিজের প্রয়োজনীয় পরিষেবা, ধরা যাক চুল কাটা আর শেভিং, এগুলো নির্বাচন করবেন। তারপর কোন দিন এবং কোন সময় তিনি সার্ভিসটি নিতে চান সেই টাইম স্লট বেছে নেবেন। এরপর সার্চ দিলেই আশেপাশে স্যালুনের তালিকা দেখাবে। হ্যাঁ, কিন্তু এখানেই সিস্টেমের বুদ্ধিমত্তাটা কাজ করে।
সার্চ করার সাথে সাথে ব্যবহারকারীর অবস্থান থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকা সেলুনগুলোর একটা তালিকা আসবে। তবে শুধু সেই সেলুনগুলোই দেখানো হবে? যেগুলো ওই সময় খালি আছে, তাই তো? একদম। 1. ওই নির্দিষ্ট পরিষেবাগুলো দেয়। 2. ওই নির্দিষ্ট সময় তাদের স্লট খালি আছে। এবং 3. সেলুনটি সেদিন খোলা আছে। অর্থাৎ গ্রাহককে অপ্রয়োজনীয় কোনো তথ্য দিয়ে বিরক্ত করা হচ্ছে না। ইন্টারেস্টিং। এরপর সেলুন বেছে নিয়ে বুকিং দিলেই হয়ে গেল? প্রায়। সেলুন বেছে নেওয়ার পর মোট বিল কত আসবে তা দেখানো হবে। বুকিং নিশ্চিত করার জন্য মোট বিলের 10% বিকাশ বা অন্য মোবাইল ওয়ালেটের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে। মাত্র 10%? হ্যাঁ, পেমেন্ট হওয়ার পর সেলুনের কাছে একটা রিকোয়েস্ট যাবে। সেলুন থেকে বুকিংটা গ্রহণ করার পরই ব্যবহারকারীর কাছে চূড়ান্ত কনফার্মেশন আসবে। এরপর শুধু নির্ধারিত সময় সেলুনে গিয়ে সার্ভিস নেওয়া, কোনো অপেক্ষা ছাড়াই। এই 10% অগ্রিম পেমেন্টের আইডিয়াটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এর পেছনে যুক্তিটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। এই ছোট অগ্রিম পেমেন্টটা গ্রাহক এবং সেলুন মালিক উভয়ের মধ্যেই একটা আম, মনস্তাত্ত্বিক দায়বদ্ধতা তৈরি করে। মানে টাকা দিয়েছি যখন, তখন তো যেতেই হবে। আবার সেলুন মালিকও জানেন যে এটা একটা নিশ্চিত কাস্টমার। এর ফলে শেষ মুহূর্তে বুকিং বাতিল করার হার নাটকীয়ভাবে কমে আসে, যা এই ধরনের প্ল্যাটফর্মের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বোঝা গেল। তার মানে ইউজার অ্যাপ গ্রাহকদের জীবন সহজ করছে। এবার সব অ্যাপের দিকে আসি। সেলুন মালিক বা নাপিতরা এটা দিয়ে কি করবেন? শপ অ্যাপটা হলো সেলুনের কন্ট্রোল প্যানেল। নতুন বুকিং রিকোয়েস্ট এলে তারা নোটিফিকেশন পাবেন এবং বুকিং গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। অ্যাপের মধ্যেই তারা তাদের প্রতিদিনের কাজের সময়সূচি দেখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্সটা হলো বারবার ওয়াইজ স্লট ম্যানেজমেন্ট। এটার মানে কি? একটা সেলুনের সব নাপিতের জন্য একটাই শিডিউল? না, ঠিক তার উল্টো। একটা সেলুনে যদি 5 জন নাপিত থাকে, তাহলে প্রত্যেক নাপিতের জন্য আলাদা আলাদা টাইম স্লট ম্যানেজ করা যাবে। ও আচ্ছা। ধরা যাক সকাল 11টায় একজন নাপিত ব্যস্ত, কিন্তু আরেকজন ফ্রি আছেন। সিস্টেমটা গ্রাহককে স্বয়ংক্রিয়ভাবে সেই ফ্রি স্লটটাই দেখাবে। সোর্সে একটা খুব জরুরি লাইন আছে, একজন নাপিত একই সময়ে একাধিক বুকিং পাবে না। হুম। এই ছোট একটা নিয়মই কিন্তু পুরো পরিষেবার মান আর সময়ানুবর্তিতা নিশ্চিত করে। ডাবল বুকিংয়ের মতো ক্লাসিক সমস্যাটা গোড়াতেই শেষ। আচ্ছা, প্রথম দুটো অ্যাপ তো ব্যবহারকারী আর সেলুনের সরাসরি সংযোগ তৈরি করছে। কিন্তু বাকি দুটো অ্যাপ, মার্কেট অ্যাপ আর সেন্ট্রাল অ্যাপ, এদের ভূমিকাটা কি? বিশেষ করে মার্কেট অ্যাপ, যার কথা সোর্সে বলা হয়েছে, এই অ্যাপ দিয়েই বিজনেসটা গ্রো হবে। এই দুটো অ্যাপই হল পুরো ব্যবসার ইঞ্জিন, বিশেষ করে মার্কেট অ্যাপ। কিন্তু এই মার্কেট অ্যাপ চালানোর জন্য তো একটা বিশাল ফিল্ড টিম লাগবে, তাই না? তাদের বেতন, যাতায়াত, এটা তো একটা বিরাট অপারেশনাল খরচ। এই খরচটা কি ব্যবসার লাভকে শুরুতেই ঝুঁকির মুখে ফেলবে না? অবশ্যই ফেলবে। এবং এটাই তাদের ব্যবসার সবচেয়ে বড় ঝুঁকি এবং একই সাথে সবচেয়ে বড় শক্তির জায়গা। এই মার্কেট অ্যাপ মূলত কোম্পানির মাঠকর্মী বা ফিল্ড অফিসারদের জন্য তৈরি। তাদের কাজ হল এলাকাভিত্তিক সেলুন পরিদর্শন করে সেগুলোকে প্ল্যাটফর্মে নিবন্ধন করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করা। যেমন? যেমন সেলুনের সঠিক নাম, মালিকের পরিচয়, মোট নাপিতের সংখ্যা, দোকান খোলা বন্ধের সময়, সাপ্তাহিক ছুটির দিন, গুগল ম্যাপের সঠিক লোকেশন এবং তাদের সম্পূর্ণ পরিষেবার তালিকা ও মূল্য। তার মানে সেলুনের মালিকরা নিজেরাই তথ্যগুলো দিচ্ছেন না? না। আর এখানেই মূল পার্থক্যটা। এটাকে বলা হয় ফিল্ড ভেরিফাইড ডেটা বা মাঠ পর্যায়ে যাচাইকৃত তথ্য। কোম্পানির নিজস্ব প্রতিনিধিরা মাঠে গিয়ে প্রতিটি তথ্য যাচাই করে সিস্টেমে যোগ করছেন। এর ফলে গ্রাহকরা প্ল্যাটফর্মের উপর ভরসা করতে পারে যে অ্যাপে তারা যা দেখছে বাস্তবেও তাই পাবে। শুনতে তো খুব ভালো লাগছে যে মাঠকর্মীরা সব তথ্য যাচাই করবে। কিন্তু বাস্তবে হাজার হাজার স্যালুনের তথ্য নিয়মিত আপডেট রাখাটা কি সম্ভব? একটা স্যালুন আজ তাদের দাম বাড়ালো বা ছুটির দিন পরিবর্তন করলো, সেটা অ্যাপে আসতে কতদিন লাগবে? এই তথ্যের ফারাকের কারণে তো গ্রাহকের অভিজ্ঞতা খারাপ হতে পারে। এটা একটা দারুণ প্রশ্ন এবং খুব বাস্তবসম্মত একটা চ্যালেঞ্জ। শুরুর দিকে এটা অবশ্যই একটা বড় সমস্যা হবে। তবে দীর্ঘমেয়াদে এই প্ল্যাটফর্ম যখন স্যালুনগুলোর ব্যবসার একটা বড় অংশ হয়ে উঠবে, তখন স্যালুনের মালিকরাই নিজেদের তথ্য আপডেট রাখতে আগ্রহী হবেন। কারণ ভুল তথ্যের কারণে তাদের বুকিং কমে যেতে পারে। একদম।
তাছাড়া সেন্ট্রাল অ্যাপ এর মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করা হবে। তাহলে সেন্ট্রাল অ্যাপ হলো পুরো অপারেশনের মস্তিষ্ক। ঠিক তাই। সেন্ট্রাল অ্যাপ হল ম্যানেজমেন্টের জন্য একটা কন্ট্রোল প্যানেল। এখান থেকে সব বুকিং পর্যবেক্ষণ করা, কমিশন হিসাব রাখা, পেমেন্ট ট্র্যাক করা এবং কোন সেলুন কেমন পারফর্ম করছে তা বিশ্লেষণ করা হয়। গ্রাহক সেবা থেকে শুরু করে ফিল্ড কর্মীদের রিপোর্ট সবকিছুই এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। কোনো গ্রাহকের অভিযোগ থাকলে এই অ্যাপের মাধ্যমেই তার সমাধান করা হবে। বেশ, ইকোসিস্টেমটা বোঝা গেল। আর এই যে মাঠে কর্মী নামিয়ে এত খরচ করা হচ্ছে, এটাই তো ব্যবসার মূল ভিত্তি। চলুন এই ব্যবসার টাকা আয়ের মডেলটা আরেকটু ভেঙে দেখি। শুধু কমিশন ছাড়াও তাদের আয়ের আর কি কি পথ আছে? তাদের আয়ের উৎস বেশ কয়েকটি। মূল আয় আসবে প্রতিটি বুকিং থেকে একটা নির্দিষ্ট হারে কমিশন নিয়ে। তবে এর বাইরেও কিছু স্মার্ট কৌশল আছে। যেমন হোম সার্ভিসের ক্ষেত্রে তারা তুলনামূলক বেশি কমিশন রাখবে। আরেকটা হলো ফিচার্ড সেলুন প্লেসমেন্ট। অনেকটা আমরা গুগল সার্চে যেমন দেখি কিছু রেজাল্ট টাকার বিনিময়ে ওপরে দেখানো হয়, এখানেও কোনো সেলুন চাইলে নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে তাদের নাম তালিকার ওপরের দিকে দেখাতে পারবে। এর বাইরেও তো সাবস্ক্রিপশন আর সার্চ প্রাইসিংয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে সেলুনগুলোর জন্য মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার পরিকল্পনা আছে। আর উৎসবের মরশুমে যেমন ঈদের আগে যখন চাহিদা তুঙ্গে থাকে, তখন সার্চ প্রাইসিং ব্যবহার করে চার্জ কিছুটা বাড়ানো হতে পারে। রাইট, এটা চাহিদা আর যোগানের ভারসাম্য রাখার একটা পরীক্ষিত উপায়। একদম। হোম সার্ভিসের কথা যখন উঠলই, তাদের বারবার হোম সার্ভিস মডেলটা নিয়ে আর একটু বিস্তারিত জানা যাক। সোর্স বলছে এই সেগমেন্ট থেকে বড় লাভ আসবে। এটা খুবই সম্ভাবনাময় একটা দিক, কারণ এর টার্গেট গ্রুপটা খুব নির্দিষ্ট এবং তারা প্রিমিয়াম সার্ভিসের জন্য বেশি টাকা খরচ করতে রাজি থাকে। যেমন বিয়ে বাড়ি বা কর্পোরেট অনুষ্ঠান, যেখানে একসাথে একাধিক মানুষের গ্রুমিং দরকার হয়। আবার বয়স্ক মানুষ বা শিশু যাদের পক্ষে সেলুনে যাওয়া কঠিন, তারাও এই পরিষেবার মূল গ্রাহক। এখানে প্রিমিয়াম প্রাইসিং ব্যবহার করা হবে, অর্থাৎ সাধারণ সার্ভিসের চেয়ে খরচ বেশি হবে এবং দূরত্বের ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জও যুক্ত হবে। এটা একটা হাই মার্জিন ব্যবসা হতে পারে। বেশ পরিষ্কার। আচ্ছা, তাদের লঞ্চ করার কৌশল নিয়ে কথা বলি। তারা কিন্তু একবারে পুরো বাংলাদেশে সার্ভিস চালু করছে না। প্রথমে শুধু ঢাকার ইসলামবাগ এলাকা থেকে শুরু করার পরিকল্পনা। একটা ছোট এলাকা বেছে নেওয়ার কারণ কি? এটা একটা খুবই স্মার্ট এবং পরীক্ষিত কৌশল, যাকে আমরা বলি হাইপার লোকাল লঞ্চ। ঢাকার মতো বড় শহরে এটা প্রায় অপরিহার্য। পাথাও বা ফুডপান্ডাও তো এভাবেই শুরু করেছিল, তাই না? ঠিক তাই। ওরাও কিন্তু প্রথমে গুলশান, বনানীর মতো ছোট এলাকা দিয়ে শুরু করেছিল। ইসলামবাগকে বেছে নেওয়ার কয়েকটি যৌক্তিক কারণ সোর্সে উল্লেখ করা হয়েছে। এলাকাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেলুনের সংখ্যা অনেক বেশি এবং একটা ছোট এলাকা হওয়ায় প্রাথমিক তথ্য সংগ্রহ এবং অপারেশন পরিচালনা করা অনেক সহজ। তার মানে প্রথমে একটা ছোট জায়গার মডেলটাকে পরীক্ষা করে ভুল ত্রুটি শুধরে তারপর ধীরে ধীরে বড় করা হবে। একদম। এটাকে বলা যায় একটা টেস্ট ল্যাব। ইসলামবাগের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় সফল হতে পারলে এই মডেলটা ঢাকার অন্য যে কোনো জায়গায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাদের পরিকল্পনাটাই হলো ধাপে ধাপে এগোনো। প্রথমে একটা এলাকা, তারপর পুরো শহর এবং তারপর জেলা পর্যায়ে ব্যবসাটা ছড়ানো। একবারে সারা দেশে অপারেশন শুরু করতে গেলে যে পরিমাণ মূলধন এবং লোকবল লাগত, তাতে ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে যেত। কিন্তু একটা নতুন প্ল্যাটফর্মের উপর মানুষ বিশ্বাস করবে কিভাবে, বিশেষ করে যখন টাকা পয়সার লেনদেন জড়িত? ফিল্ড ভেরিফাইড ডেটার কথা তো শুনলাম, কিন্তু এর বাইরে আর কি আছে? বিশ্বাস তৈরির জন্য তারা কয়েকটি বিষয়ের ওপর জোর দিচ্ছে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী টুল হল রেটিং এবং রিভিউ সিস্টেম। ও আচ্ছা। একজন ব্যবহারকারী সার্ভিস নেওয়ার পর সেলুন বা নাপিতকে রেটিং দিতে পারবেন, যা অন্য গ্রাহকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ভেরিফাইড সেলুন ব্যাজ। যে সেলুনগুলোর তথ্য মাঠকর্মীরা যাচাই করেছে, সেগুলোতে এই ব্যাজ থাকবে, যা এক ধরনের কোয়ালিটি সিল হিসেবে কাজ করবে। আর যদি বুকিং দেওয়ার পরও কোনো সমস্যা হয়, ধরা যাক সেলুন সার্ভিস দিতে অস্বীকার করল? এখানেই সেন্ট্রাল অ্যাপ এবং তাদের কাস্টমার সার্ভিস দলের ভূমিকা আসবে। যেহেতু পুরো প্রক্রিয়াটা একটা সিস্টেমের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, তাই যে কোনো সমস্যায় দ্রুত সমাধান দেওয়া সম্ভব। হয়তো রিফান্ড করা হবে বা অন্য কোনো সেলুনে বুকিং ট্রান্সফার করা হবে।
এই সবগুলো উপাদান মিলেই ধীরে ধীরে গ্রাহকের আস্থা তৈরি হবে। রাতারাতি বিশ্বাস অর্জন করা সম্ভব না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে সব মিলিয়ে যদি আমরা তাদের প্রতিযোগিতামূলক সুবিধা বা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজগুলোকে একত্রিত করি, তাহলে কি দাঁড়ায়? কেন এই মডেলটা অন্যরা সহজে নকল করতে পারবে না? এর মূল শক্তি হল এটা কোনো একক ফিচার বা অ্যাপ নয়, বরং অনেকগুলো উপাদানের একটি জটিল সমন্বয়। তাদের 4 অ্যাপ ইকোসিস্টেম, মাঠে গিয়ে স্যালন অনবোর্ড করানোর প্রক্রিয়া, তাদের নিখুঁত টাইম স্লট লজিক এবং অগ্রিম পেমেন্টের ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে একটা শক্তিশালী প্রতিরোধ তৈরি করে। সোর্সের শেষ দিকে একটা খুব ইন্টারেস্টিং কথা লেখা আছে। এই মডেল কপি করা সহজ না, কারণ মাঠে কাজ লাগবে। এবং আমার মতে এটাই তাদের পুরো ব্যবসায়িক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তাদের আসল মোট বা রক্ষাকবচ প্রযুক্তি নয়, বরং লজিস্টিক্স এবং মাঠ পর্যায়ের কাজ। মানে আসল খেলাটা মাঠেই। একদম। একটা অ্যাপ বা ওয়েবসাইট কপি করা হয়তো সহজ, কিন্তু দেশ জুড়ে মাঠকর্মী নামিয়ে হাজার হাজার স্যালুনের ডেটাবেস তৈরি করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা, এই কাজটা সময় সাপেক্ষ, কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। এই অপারেশনাল গভীরতাই স্যালুন বিডিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরার জন্য ধন্যবাদ। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি, স্যালুন বিডি শুধু স্যালুনে সিরিয়াল দেওয়ার একটা অ্যাপ নয়, এটা একটা পরিপূর্ণ সংগঠিত স্যালুন পরিষেবা ইকোসিস্টেম তৈরির উচ্চাবিলাসী পরিকল্পনা। যদি তাদের সম্পাদন বা এক্সিকিউশন ঠিকঠাক থাকে, তাহলে একদিকে ব্যবহারকারী সময় বাঁচবে, অন্যদিকে স্যালুনগুলো একটা নিশ্চিত ব্যবসা পাবে। আর কোম্পানির জন্য তো একটা টেকসই আয়ের উৎস তৈরি হবেই। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও বেশ বড়। সোর্সে উল্লেখ আছে যে তারা সামনে মহিলাদের স্যালুন, মেকআপ আর্টিস্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্রুমিং প্যাকেজও এই প্ল্যাটফর্মে যুক্ত করতে চায়। মানে পুরো বিউটি এবং গ্রুমিং ইন্ডাস্ট্রিকেই তারা এক ছাদের নিচে নিয়ে আসার স্বপ্ন দেখছে। ঠিক, সম্ভাবনাটা আসলেই বিশাল। এই মডেলটা কি শুধু সালন শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? ইন্টারেস্টিং প্রশ্ন। একটু ভেবে দেখুন তো, বাংলাদেশের অন্যান্য অসংগঠিত সেবা খাত, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা হোম ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রেও কি এই একই রকম 4 অ্যাপ ইকোসিস্টেম আর ফিল্ড ভেরিফাইড ডেটা মডেল ব্যবহার করে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব? একটি সফল ইকোসিস্টেমের নকশা আর কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে?